নদীর তীরে বসে আছে দুজন। নদীর স্রোত তার আপন গতিতে চলছে, আর আয়না চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে আছে। আর আরুষ, সে তো সূর্য অস্তের এই স্নিগ্ধ আলোয় আয়নাকে দেখছে। কিছুক্ষণ নীরব থাকার পর আরুষই বলে উঠল, আমি কিন্তু আমার জবাবটা পাইনি। কিসের জবাব? ওই যে তখন তুমি আমার কথা শুনে এভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমায়... অনুতাপের জন্য। আপনার কথা না জেনেই আপনাকে এত কথা শুনিয়েছি, তাই ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম, এর বেশি কিছু না। আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যেই ব্যবহার করেছেন। সরি, আসলে তোমার পাশে কেন জানি আমি কাউকে সহ্য করতে পারি না। বুঝলাম। বাই দ্য ওয়ে, আমি বাড়ি যাব, এমনিতেও অনেক লেট হয়ে গেছে। আয়না, আমি একটা রিকোয়েস্ট করব, রাখবে? চেষ্টা করব। আগামী 7টা দিন তুমি কি আমার প্রেমিকা হবে? মানে? টেনশন নিও না, আমি কখনো তোমার উপর জোর করব না, আর তোমাকে বাজেভাবে টাচ করব না। তুমি শুধু 7 দিন আমার সাথে সময় কাটাবে। এতে কি হবে? আমার বিশ্বাস তুমি এই কয়দিনে আমাকে ভালোবেসে ফেলবে। প্লিজ আয়না, রাজি হয়ে যাও। এরপর কখনো আমি তোমাকে ডিস্টার্ব করব না। যদি রাজি না হই? তোমাকে নিয়মিত ভালোবাসবো। তুমি যদি আমার না হও তো তোমাকে শেষ করে দিব, তারপর নিজেই সুসাইড করব। এটাকে রিকোয়েস্ট না বলে থ্রেট বললেও বলতে পারতেন। তোমার যা ইচ্ছে ভাবো। ঠিক আছে, আমি রাজি, কিন্তু 7 দিন পরে যদি আমি আপনাকে ভালো না বেশি, আপনি কোনো দিন আপনার এই চেহারা আমাকে দেখাবেন না। দেখবো না, প্রমিস। ঠিক আছে, আপনার 7 দিন এখন থেকেই শুরু হলো। আজ তো পুরো দিন প্রায় শেষ। তো আমার ইচ্ছা। ওকে, তবু আমি হ্যাপি। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। এ কথা বলে আয়না যেতে নিতেই আরুষ ওকে সোজা কোলে তুলে নিল। আয়না অনেক নড়াচড়া করলেও আরুষ ওকে নামায়নি, একদম সোজা ওর BMW গাড়িতে নিয়ে বসালো। তুমি এখন আমার জিএফ, তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নাকে বাসায় পৌঁছে দিল। ইন দ্য নাইট আয়ানা বারান্দায় বসে বসে ধোয়া ওঠা গরম কফি খাচ্ছে আর আরুষের কথা ভাবছে। সত্যি, ছেলেটা ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছে, তাই হয়তো এত বেশি জেদি। কিন্তু একটা কথা মানতে হবে, আরুষের ব্যবহৃত রাস্তাটা ভুল হলেও এর ভালোবাসাটা সত্যি। কিন্তু কেন জানে আয়ানা নিজ থেকে চেয়েও আরুষের মতো একটা ছেলেকে নিজের বিএফ মানতে পারছে না। সব মেয়েদের স্বপ্ন আরুষের মতো একটা কিউট রোমান্টিক বিএফ থাকুক, যে কিনা তাকে সাইকোর মতো ভালোবাসবে। কিন্তু আয়ানা এমন কাউকে পেয়েও তো হঠাৎ ও খেয়াল করলো ওর পিছে কেউ দাঁড়িয়ে আছে। আ এই চুপ। আমি আপনি এত রাতে এখানে কেন? নিজের জিএফকে দেখতে আসলাম। যান এখান থেকে, আম্মু দেখলে আমি শেষ। আগে এটা ধরো। এত চকলেট কেন? কারণ আমি জানি তুমি চকলেট কত লাইক করো, তাই আনলাম। এটা রাখো, আমি চলেই যাব পাক্কা। দিন, রাখছি। হ্যাপি, এবার চলে যান। আরুষ যেতে নিতেই হুট করে আয়ানার কাছে চলে আসলো, কপাল একটা চুমু দিয়ে দিল এক লাফ। আসলে নিচে আরুষ আগে থেকেই সব রেডি করে রেখেছিল, যেন পড়ে না যায়। আয়ানা মুচকি হেসে। পাগল। আরুষ যেতে যেতে বলতে লাগলো, হাসি তো ফাসি। আয়ানা অবশ্য ওর কথা বুঝতে পারেনি। দ্য নেক্সট ডে কলেজে ঢুকিয়ে যে আয়ানাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি। এত কম সময় এত সুন্দর করে ভার্সিটিতে এসেই এত বড় সারপ্রাইজ পাবে তা কখনোই ভাবতে পারেনি আয়ানা। আরুষ মাত্র এক রাতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলো?
কলেজের গেটটা খুব সুন্দর করে লাভ বেলুন দিয়ে ভরা, তার মাঝে লেখা আরুষ, আয়ানা। আয়ানা এসব দেখে মুখে রাগী ভাব রাখলেও মনে মনে ভীষণ হ্যাপি। তারপর গেট খুলে কলেজে ঢুকতেই আরেক সারপ্রাইজ। অনেকগুলো মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গোলাপ, আর তার সাথে একটা করে লাভ বেলুন, আর প্রত্যেকটি বেলুনে আনায়ার ছোটবেলার আলাদা আলাদা ছবি। আয়ানা অবাক চোখে দেখছে ছবিগুলোকে। এই ছবি তো আয়ানার ছোট থেকে বড় হওয়ার স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর করে ছোটবেলার ছবিগুলো আরুষ পেল কোথায়? যাই হোক, আয়ানার সামনে এগোচ্ছি, আর সবাই ওকে তাদের হাতের বেলুনওয়ালা ছবিগুলো দিচ্ছে। তারপর আয়ানা হ্যাপি মুডে সেই বেলুনগুলো নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মাহি ওকে ঘিরে ধরলো। কি রে, তোর হাতে এগুলো কি? মুড়ি খাবি? দেব না। আরে, আমাকে কি তোর অন্ধ মনে হয়? এগুলো লাভ বেলুন, নিশ্চয়ই দুলাভাই দিয়েছে। সব যেহেতু জানিস তো জিজ্ঞেস করিস কেন? এক সেকেন্ড, তো দুলাভাইকে? কে আবার? সবার ক্রাশ মিস্টার আরুষ। তুই সব সময় বেশি বুঝিস। ও তাই? তাহলে তুই ওর পাগলামি সহ্য কেন করছিস? ও, আমাকে একটা শর্ত দিচ্ছে। আচ্ছা এসব বাদ, তুই জানি আমাকে কি বলবি? আগে তুই আমার একটা কথা বলতো, তুই কি আরুষকে ভালোবাসতে পারবি কখনো? দেখ, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতি। কখনো কেউ জোর করেও ভালোবাসা পায় না, আবার কখনো কখনো আপনা আপনিই তা হয়ে যায়। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভালোবাসায় থাকে শুধু ত্যাগ, শুধু স্যাক্রিফাইস। এখন আরুষকে আমি কখন ভালোবাসবো কি না জানি না। আচ্ছা তুই আমাকে কি বলবি বল। নিউজ পেয়েছিস? কিসের? কলেজে একটা সুন্দর নতুন স্যার এসেছে, সেই কিউট, আমার ক্রাশ, নাম আবির। তুই কোনোদিন শুধরালি না, শেষমেশ সাধ্যেরও খেয়ে ছেড়ে দেওয়ার মতলব। শোন, আমি এখন লাইব্রেরি যাব কিছু বই আনতে। যাবি তুই? না রে, তোর মতো আমি বই প্রেমী নই। দুলাভাইয়ের রেডি করা মাগনা ফুচকা খেতে যাব। এই কথা বলেই মাহি দিল এক দৌড়। আয়ানা বুঝতে পেরেছে যে আরুষ আশেপাশের সব ফুচকা ও রেস্টুরেন্ট আয়ানা ও তার ফ্রেন্ডসদের জন্য বুক করে রেখেছে। আয়ানা আর কিছু না বলেই লাইব্রেরিতে চলে গেল বই আনতে। আয়ানা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেই না লাইব্রেরির দিকে পা বাড়াবে, অমনি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আয়ানা তো রেগে ফায়ার। ইউ স্টুপিড বয়, চোখে দেখতে পান না নাকি? মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা হয়। আবির কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য আরুষ এই কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে। এই মেয়েই হলো আরুষের দুর্বলতা, কিন্তু একে আপাতত কিছু করবে না আবির। যখন আরুষ ও আয়না দুজন দুজনের খুব ক্লোজ হবে, তখনই আবির তার প্রতিশোধ নেবে। এসব ভেবেই একটা ডেভিল স্মাইল দিল আবির। আবির চৌধুরী দেখতে অসম্ভব কিউট, লম্বা 6 ফুট 2, একজন প্রফেসর ও ব্যর্থ বিজনেসম্যান। তার জন্য অবশ্য আরুষ দায়ী। আরুষের সৎ ভাই হলো আবির। জনমের শত্রুতা দুজনের মাঝে, বাকিটা গল্পে জানবেন। কানে শুনতে পান না নাকি? জবাব দিন বেয়াদব। এখন আমি শুনতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পর যখন তোমার কানের উপর একটা থাপ্পড় দিব তখন তুমি শুনতে পারবে। আয়ানা তো আবিরের কথা শুনেই পুরো অবাক। হঠাৎ ওর মাহির বলা নতুন টিচারের কথা মনে পড়ল। আয়ানা তো লজ্জায় শেষ। যদি এই সেই টিচার হয় তবে তো আয়ানাকে খারাপ ভাববে। এই কথা ভেবেই কাপা কাপা কণ্ঠে আয়ানা জিজ্ঞেস করল, কে আপনি? আর তখনই আবির। আপাতত পুরো ক্লাসের সামনে কানে ধরে দাঁড়িয়ে আছে আয়ানা। অবশ্য দোষটা তার। নিজের কলেজের নিউ প্রফেসরকে এভাবে অপমান করেছে, জেনে করুক বা না জেনে। কারো সম্পর্কে না জেনেই বা এত অপমান করার কি দরকার? স্যার সরি, প্লিজ এবারের মতো ছেড়ে দিন। জীবন আর কোনো দিন কাউকে অপমান করব না। সেটা আমাকে এত কিছু বলার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, সো নাও ক্যান গো। আবিরের বলতে দেরি নেই, এক দৌড়ে আয়ানা তার সিটে গিয়ে বসলো। তা দেখে সবার রিয়াকশন। কিরে, আমাকে এত বড় বড় করে লেকচার দিয়ে এখন নিজেই এটা করলি কি? দূর, টিটকিরি মানিস না। আমি যদি জানতাম সে আমার টিচার, তবে মরে গেলেও এমন মিসবিহেভ করতাম না। এভরিবডি অ্যাটেন্ডেন্ট প্লিজ। সবাই আজ নিউ লিসন বের করো। তারপর সবাই যথারীতি ক্লাস করলো।
সারাদিন ক্লাস করে বাসায় এসে আয়ানা একটা লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়না দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর কথা বলছে নিজের সাথে নিজে। কি আছে রে তোর ভিতর আয়ানা, যে এত মেয়ে থাকতে আরুষের মতো স্পেশাল কেউ তোকেই চুজ করলো? আচ্ছা তুই বা এত কেন ভাবছিস আয়ুষকে নিয়ে? আবার প্রেমে টেমে পড়লি নাকি? এইসব ভাবতে ভাবতে আনমনে হেসে উঠল আয়ানা। তখনই ওর ফোনটায় একটা মেসেজ আসলো আননোন নাম্বার থেকে। আয়ানা মেসেজটা দেখে পুরাই শকড। সেখানে লেখা ছিল, বুঝলাম আমার প্রেমে পড়েছো, তাই বলে এভাবে টাওয়াল পেঁচিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে চেঞ্জ করো, আর জানলা খোলা রাখবে না, যদি অন্য কেউ দেখতো তো। লে আয়ানার রিয়াকশন। যাই হোক, আয়ানা বুঝে গেছে আরুষ জানালা দিয়ে ওকে দেখছে ও ওর সব কথা শুনে ফেলেছে। তাই ও এক দৌড়ে জামা নিয়ে চলে গেল বাথরুমে। তারপর আরুষও একটা মুচকি হাসি দিয়ে আয়ানার জন্য নিয়ে আসা শাড়িটা ও একটা চিরকুট জানালা দিয়ে ভেতরে ফিরে চলে গেল। আয়ানা বের হয়ে দেখে ওর খাটের উপর একটা পার্সেল। ও সেটা খুলে দেখে ভেতরে একটা খুব সুন্দর গোলাপি শাড়ি আর একটা চিরকুট। সেখানে লেখা, গোলাপি রঙে তোমাকে দারুণ মানাবে। কাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য অবশ্যই তোমার সাথে কাটানো প্রতিটা দিনই সমান। তবুও কাল একটু শাড়িটা পরে সেজে সামনে মেন রোডটা এসো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আয়ানা চিরকুটটা দেখে মুচকি হাসল আর বলল যেন কাল সকালটা তাড়াতাড়ি চলে আসে। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়ানা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আয়ানার মা জিজ্ঞেস করেছিল যে আজ সে কোথায় যাবে। আয়ানা বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্ট করার জন্য। আর শাড়ি ও মেকআপ আয়ানা তার ব্যাগের ভেতর ভরে নিয়েছে। প্রথম প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যে বলার জন্য, কিন্তু পরে আয়ানা সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানেই শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আরও সেখান থেকে পিক করবে আয়ানাকে। যাওয়ার আগে আয়ানা আরুষের দেয়া আরেকটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার ওই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে। ওই মায়াবী চোখের প্রেমে অনেক আগেই পড়েছি, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়ানা আরুষের দেয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া, কানে গোলাপি পাথরের দুল ও একপাশে কানে একটা গোলাপ দেয়া। শাড়ির আঁচল একপাশে ফেলানো, পুরাই একটা ফ্লাওয়ার কুইনের মতো লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো। দেখে আয়না নিজেই যেন একটা লাল গোলাপ। গাড়ি থামিয়ে আয়ুষ হাঁ করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছু করবে না, কারণ সে আয়ানাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর সুরে আয়ানাকে বলল, গাড়িতে ওঠো। উঠবো। উঠতেই তো বললাম। কিছু বলবেন না? এমনিই উঠবো। আজব তো, কি বলবো, উঠো তুমি। আয়ানা কিছু না বলেই রাগ দেখিয়ে উঠে পড়ল। সারা পথ আয়ানা মুখ ফুলিয়ে বসেছিল। ও আসলে আশা ছিল আরুষ ওকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়ানার মুড অফ হয়ে গেল। আয়ানা মনে মনে, তার মানে আজ আমাকে একটু সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না। আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরুষ আয়ানার ব্যাপারটা বুঝতে পেরে একটা টেডে স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরুষ আয়ানার চোখে একটা রুমাল বেঁধে দিল। আয়ানার একটু একটু ভয় করছে। তখনই আরুষ আয়ানার পাশের গেট খুলে দিল আর আয়ানাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়ানা আরুষের কথা মতো গাড়ি থেকে নামলো। আরুষ সাথে সাথেই ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়ানাকে নিচে নামিয়ে চোখ খুলে দিল। আয়ানা আস্তে আস্তে ওর চোখ দুটো মেলল। আয়ানা হাঁ করে তাকিয়ে আছে। এমনিতেই আজ আকাশ একটু মেঘলা। খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী। নদীর তীর ঘেঁষে বানানো হয়েছে ছোট্ট একটা বাগান। পাশে একটা টেবিল, যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো। টেবিলের দুপাশে দুটো চেয়ার, উপর দিয়ে ফুলের ছাউনি।
টেবিলের ওপর একটা ক্যান্ডেল জ্বালানো, তার চারপাশে ছোট ছোট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হওয়াতে চারপাশের হালকা অন্ধকার যেন এই সকালেই সন্ধ্যার ফিলিং দিচ্ছে। আর মোমবাতির আলো যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আর আয়ানাকে। ওয়াও, কি সুন্দর জায়গা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। সুইটহার্ট, জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরও সুন্দর লাগছে এই শাড়িতে। তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি। আরুষ কিছু না বলে আয়নার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাইরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতেই আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টার ওদের উপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি পড়ছে। কিন্তু আয়নার সেদিকে খেয়াল নেই। আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে। আর তখনই আরুষ বলে উঠল, চলো গিয়ে বসি। আয়নার হোশ আসলো। ও তো লজ্জায় শেষ। ইস, কিভাবে তাকিয়েছিল আরুষের দিকে। আরুষ না জানে কি ভাবছে ওকে নিয়ে। আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে। কিন্তু ও নিজেই নেওয়া কথা ভুললেও আরুষ ওকে দেওয়া ওয়াদা ভুলেনি। তা দেখে আরুষের জন্য আয়নার মনে অনেকটা রেসপেক্টের জন্ম নিল। আরুষ আয়নাকে চেয়ার টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করল। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়নার সামনে রাখলো। আয়নার যেন লোভ সামলাচ্ছে না। সব আয়নার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসক্রিমের ভেতরে চকলেট আইসক্রিম, যেন তাড়াতাড়ি না গলে। আর তখনই আরুষ উঠে গিয়ে আয়নার সামনে তার ফেভারিট ডিশগুলো রাখলো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়না গাপস গুপস করে ফুচকা মুখে ঢোকাতে লাগলো, সাথে ইচ্ছে মতো টক। ফুচকা যদি ভালোভাবে টকে না চুবিয়ে খাওয়া হয় তবে সেই ফুচকায় স্বাদ লাগে না। আয়ানা ফুচকা পেয়ে ভুলে গিয়েছিল যে সামনে কেউ বসা আছে। আরুষ তো আয়নার খাওয়া দেখে হাসবে না কাঁদবে তাই বুঝতে পারছে না। আরুষ আয়নাকে একটু লজ্জা দেওয়ার জন্য বলল, আস্তে খাও জান পাখি, তোমার খাবার কেউ খাবে না। আয়ানা আরুষের কথা শুনে লজ্জায় লাল টমেটো হয়ে গেছে। তারপরও বাকি খাবার ভালো করে খেলেও টকটার ভদ্রভাবে খায়নি। এত বড় বাটির টক একাই সাফার করেছে। ব্যাপার কি, এত টক কেন খাচ্ছ? এমনি খেতে ইচ্ছে হলো। বুঝেছি। কি বুঝছেন? ইয়া, গুড নিউজের লক্ষণ, আমি বাবা হতে চলেছি। আয়ানার তো আরুষের কথা শুনে কাশি উঠে গেছে। কি বলে এই ছেলে? 1 সপ্তাহ আগে জোর করে একটা কিস করেছে, তাতে কেউ প্রেগনেন্ট হয় নাকি? আজব তো। আয়ানা তো রেগে ফায়ার। আরে রাগ কেন করছো? আমি তো মজা করছিলাম। আয়ানা আইসক্রিম খাচ্ছে আর তখনই আরুষ আয়ানার খাওয়া আইসক্রিম থেকে খেতে লাগলো। আমারটা কেন খাইলেন? আরও কত আইসক্রিম তো ছিল। না মানে, আসলে তুমি যেভাবে মুখে মেখে খাচ্ছ আমার তো অন্যভাবে খেতে ইচ্ছে করছিল, তাই ওই ইচ্ছেটা এইভাবে পূরণ করলাম। দূর। তো খাওয়া তো শেষ, এবার চলেন তাহলে ম্যাডাম। কোথায়? ফর ড্যান্সিং। আরুষ আয়ানার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল আর ডান্সের জন্য প্রপোজ করলো। দ্য বিউটিফুল লেডি, উইল ইউ ক্যান বি মাই ড্যান্স পার্টনার? ইয়েস। আয়ানা আরুষের বাড়িয়ে দিয়ে হাতটা ধরল। আরুষ খুশি মনে আয়ানাকে বাগানের অপর পাশে একটা সুন্দর জায়গায় নিয়ে গেল। সেখানেই ওরা ডান্স করবে। তখনই একটা গান বেজে উঠল, আয়ানার ফেভারিট সং। আরুষেরও বেশ পছন্দ। গানের সাথে আরুষ আয়ানা দুজনেই নিজেকে কম্পেয়ার করছে ও নাচছে। ঠিকই তো, আয়ানার জন্য আরুষ কতটা পাগল, অথচ আয়ানা বুঝেও বোঝে না। গানটি হলো, প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই বলে আমি মন রেখে
কতদিন চলে যায়, কত রাত ভোর হয়, তুমি তো আমারও মিতুয়া, তুমি বিনা হায় বিনা মার থেমে যায়, বিনা মার থেমে যায়, তুমি বিনা হায়। তুমি ছাড়া কেউ আর এই মনেতে নেই যে, কাছাকাছি যদি থাকি আর দূরে চলে যাই যে। আরুষ যেন নাচের মাঝে এক ঘোরের মধ্যে চলে গেছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সামনের গোলাপি পরিটার দিকে। এবার আরুষ নিজে আয়নাকে একটা গান শোনাবে বলল। আয়না বলল, আপনি গান গাইতে পারেন? একটু ট্রাই করি, শোনো। ওকে। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। গান শেষে আয়না জোরে জোরে হাততালি দিয়ে উঠল। আরে বাহ, আপনি তো খুব ভালো গান গাইতে পারেন। এটা মনে হয় আপনার মেয়ে পটানোর প্রধান টিপস। তাই হয়তো এত মেয়ে আপনার জন্য পাগল। मोहब्बत बरसा देना तू, श्रावण आया है, तेरे यार मेरे मिलने का मौसम आया है, सबसे छुपा के तुझे सीने से लगाना है, इतना प्यार किसी से पहली बार आया है, मोहब्बत बरसा देना तू, শ্রাবণ আয়া হে। এত লাভার দিয়ে কি করব, যদি আমি যার জন্য সাইকো লাভার হলাম সেই যদি পাত্তা না দেয়? আপনি তো চাইলে অনেক ভালো মেয়ে পেতে পারেন।